নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা অগ্নিকে প্রতিষেধকটা খাইয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এরই মধ্যে দেখা যায় রিচা হসপিটালে চলে আসে। এইদিকে তো কনস্টেবলরা ঘুমিয়ে পড়েছিল, তাই কথা চুপচাপ সেখান থেকে বেরিয়ে পড়ে, মানে কেবিন থেকে। আর রিচা তাকে ধরে নেয়, বলে যে তুমি এভির কেবিন থেকে কেন বেরোলে বলো তো, আর ওর রুমেই বা তুমি কি করছিলে, আর তুমি চুপি চুপি কেন বেরোলে বলো তো, নিশ্চয়ই তুমি ওর ক্ষতি করতে চেয়েছিলে, তাই তো। এরপর কনস্টেবলকে বলে যে এই দেখুন, এই এভির কেবিন থেকে বেরিয়েছে, আর আপনি তাকে দেখতে পেলেন না, ও কেন ঢুকেছিল আর কিসের কারণে। এরপর কনস্টেবল জানা যে হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, এই মেয়েটা মিথ্যে কথা বলেছিল। এই মেয়েটা আমাদেরকে বলেছিল যে প্রত্যয় স্যার নাকি আমাদেরকে ডেকেছেন, কিন্তু গিয়ে দেখে যে প্রত্যয় স্যার তো আমাদেরকে ডাকেনি। তাহলে এই মেয়েটা ভেতরে কি করতে গেল। ওর চিৎকার চেঁচামেচি শুনে সবাই সেখানে চলে আসে। প্রত্যয়, আক্কি, জুনি, ছোটকা, তারপর প্রি, নীলাদ্রি, এরা সবাই চিৎকার চেঁচামেচি শুনে চলে আসে। এরপর তাদের সামনে রিচা বলতে লাগে যে এই দেখো, এই মেয়েটা নিশ্চয়ই এভির ক্ষতি করতেই ওর রুমে গেছে, আর নইলেও চুপি চুপি কেন যাবে বলো তো। আর আমাদেরকে তো বারণ করা হয়েছে, আর কেউ যেন ওর কাছে না যায়। ডাক্তার তো বারণ করে দিয়েছে, মেডিকেশন তো চলছে, তাহলে ও কেন গেল। এরপর সবাই বলে যে আচ্ছা, তোমরা দুজন এখন চিৎকার চেঁচামেচি করো না, আগে আমরা ব্রোকে গিয়ে তো দেখি। এরপর রিচা গিয়ে দেখে যে এভির মাস্কটা ঠিকঠাক মতোই লাগানো আছে। রিচা বলে যে এটা কি করে হলো, এভির মাস্কটা আবার এত পারফেক্ট ভাবে কে লাগিয়ে দিল, এটা অদ্ভুত তো। তার মানে নিশ্চয়ই এই বুড়ি মেয়েটাই এই কাজটা করেছে। এই মেয়েটার তো ভারী বুদ্ধি আছে, এর কাছ থেকে আমার সাবধানেই থাকতে হবে, আর একে তাড়াতাড়ি সম্ভব রাস্তা থেকে সরাতেই হবে, নইলে এই আমাদেরও রাস্তার কাটা হয়ে দাঁড়াবে। এরপর তারা চেক আপ করে যখন বাইরে আসে, এরপর বুলি আর রিচা দুজনেই আবার ঝগড়া লেগে যায়। রিচা বুলিকে দোষারোপ করে, আর বুলি বলে যে আমি কিছু করিনি, আর এই পেশা। আর তাদের এই দুজনের ঝগড়া দেখে প্রত্যয়ের ভীষণ রাগ হয়। প্রত্যয় বলেছে তোমরা চুপ করো, এটা একটা হসপিটাল, আর তোমরা এখানে এইভাবে ঝগড়া করছো, আর তোমরা প্লিজ এখান থেকে যাও, আমাদের ব্রত আমরাই দেখে নেব। এরপর রিচা বলে যে আচ্ছা প্রত্যয়, আমি তো ভালোর জন্যই বলছিলাম। তখন প্রত্যয় বলে থাক, থ্যাংক ইউ, তুমি অনেক ভালো করেছো, এখন প্লিজ এখান থেকে যাও। এরপর আক্কি বলে, মানে আক্কি আর ছোটকা দুজনেই প্রত্যয়কে বলে যে তুই শান্ত হ, তুই ওদের সঙ্গে এরকম ভাবে কথাটা কেন বলছিস। তখন প্রত্যয় বলে যে না, আমি শান্ত হতে পারছি না, কি করে শান্ত হব বলতো, আর এটা যদি বুড়োর কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি নিজেকে কখনই ক্ষমা করতে পারবো না, আর এরা এখানে ঝগড়া করছি। কথা বলে দিয়েছে যে আমি তো ভালো সাহেবের জন্য মানত করতে গিয়েছিলাম, আর ওই ফুলটাই তো ছোঁয়াতে গিয়েছিলাম, আর বেশি কিছু না, আমি ভালো সাহেবের খারাপ কখনই চাইবো না। এরপর আকি বলে দেখ, ও তো বলেইছে, আর নিশ্চয়ই ফুলটা ছোঁয়াতেই ও গিয়েছিল, তাই না। এরপর আকি আলাদা করে বুলিকে বলে যে বুলি, তুমি প্রত্যয়ের কথায় কিছু মনে করো না, আসলে ও অনেকটা টেন্সড রয়েছে, তো তাই এরকমটা বলে ফেলেছে। বুলি বলে যে না না, বুলি কোনো কিছুই খারাপ মনে করেনি। এরপর ডাক্তারবাবু যখন সেখানে আসেন তখন তারা বলেন যে আপনি একবার একটু চেক আপ করে যান না। তখন ডাক্তারবাবু জানান যে আরে এখন তো 24 ঘন্টার বাদে আমরা কিছু বলতেই পারবো না, আগে 24 ঘন্টা হোক, তারপর আমরা কিছু একটা বলতে পারবো। তখন তারা রিকোয়েস্ট করে যে না না, আপনি একবার প্লিজ একটু ব্রোকে দেখুন। তারপর ডাক্তারবাবু তাদের কথাই এভিকে আবারও চেক আপ করতে যায়। তখন এভির এরকম একটা কন্ডিশন দেখে ডাক্তার চেক আপ করে জানান যে ইনি কি কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে কোনো স্ট্রেস। তারপর সবাই বলেন যে স্ট্রেস না, সেটা কেন। তখন ডাক্তার জানান যে না, হঠাৎ করে ওনার হার্ট রেটটা একটু বেড়ে গিয়েছিল, এতক্ষণ নর্মালে ছিল, কিন্তু হঠাৎ কেন হলো সেটা বুঝতে পারছি না। এরপর দেখা যায় যে এদিকে কথা মনে মনে বলে যে তার মানে কি অক্সিজেন মাস্কটা খুলে গিয়েছিল বলেই 5 মশারিটা হয়েছে। এরপর ডাক্তার এদিকে বলছেন যে দেখুন, যদি 24 ঘন্টা না যায় তাহলে কিন্তু আমরা কোনো কিছু বলতে পারছি না, আর এরকম হলে যদি কোনো রেসপন্সই না করে তাহলে কিন্তু উনি কোমায় চলে যেতে পারবেন, মানে উনি বেঁচে তো থাকবেন কিন্তু ওনার কোনো কিছুই সেন্স থাকবে না। এই কথাটা শুনে কথা চলে যায় বাবা নন্দেশ্বরের কাছে। বাবা নন্দেশ্বরের ধামে গিয়ে এভির জন্য মানত করে, এভির জন্য কথা পুজো দেয়, আর বলে যে যখন গোড়ালে গিয়েছিলাম আমি কিন্তু তোমার কাছেই আমার স্বামীর প্রাণ আমি ফিরে পেয়েছিলাম, আজকেও আমি আমার স্বামীর প্রাণ তোমার কাছে ভিক্ষে চাইছি বাবা নন্দেশ্বর।
অন্যদিকে পিসেও মা আনন্দীর কাছে প্রার্থনা করে, বলে যে মা আনন্দী, সে ছোট্ট থেকে আমি অগ্নিকে নিজের হাতে মানুষ করেছি, ওকে আদর করেছি, খাইয়ে দিয়েছি, যত্ন করেছি। আমি ওর মা নই ঠিকই, কিন্তু আমি কি ওর মার থেকেও কম বলো তো তুমি? ও তো আমারও ছেলে, আর সেই হিসেবে তো আমিও তো ওর মা। আর মা হয়ে আমি আমার ছেলের জীবনের ভিক্ষে চাইছি। এদিকে দেখা যায় যে কথা পুজো দিয়ে বাবা নন্দেশ্বরের ধাম থেকে একটা ফুল নিয়ে আসে, কারণ সেটা আশীর্বাদী হিসেবে বাবা নন্দেশ্বরী কথাকে দিয়েছে। কথা যখন পুজো করছিল তখন বাবা নন্দেশ্বরের কাছ থেকে একটা ফুল মাটিতে পড়ে যায়, আর সেটা আশীর্বাদী হিসেবে কথা অগ্নির মাথায় ছোঁয়াবে বলে এটা নিয়ে আসে। এরপর হসপিটালে এসে কনস্টেবলকে অনেক কাকুতি মিনতি করে আর বলেন যে আপনি দেখবেন আমি কি করি, কোনো ভেজাল কিছু হবে না। এরপর কথা সেই ফুলটা অগ্নির মাথায় ছোঁয়ায় আর মাথায় ছুঁয়ে বলে যে দেখবেন পাচক মশাই, আপনার কিচ্ছু হবে না, এই কথা আপনাকে কিচ্ছু হতে দেবে না। এরপর একটু পরেই দেখা যায় যে অগ্নির জ্ঞান ফিরে আসে, তার হাত পা নড়াচড়া করছিল। আর তখন কথা চিৎকার করে বলতে লাগে যে তোমরা সবাই কোথায়, তাড়াতাড়ি শিগগির এসো। পাচক মশাই তো বলতে পারবে না, তাই বলে যে ভালো সাহেবের জ্ঞান ফিরেছে, তোমরা শিগগির এসো। বাবা নন্দেশ্বর, মা আনন্দী আর গন্ধেশ্বরী দেবীকে বলেন যে তোমরা পেরেছো আর আমি পেরেছি, আমি হেরে যাইনি, আমার প্রতিষেধক তাহলে কাজ দিয়েছে, তোমাদের অশেষ কৃপা ভগবান। এরপর তারা সবাই সেখানে চিৎকার শুনে চলে আসে আর ডাক্তারবাবুও চলে আসেন। ডাক্তারবাবু এসে বলেন যে আপনারা একটু সরুন, আমি ওনাকে চেক আপ করছি। এরপর এভিকে যখন আবার চেক আপ করে তখন ডাক্তারবাবু জানান যে এটা তো মিরাক্কেল হয়ে গেছে, মানে ইটস মিরাক্কেল, আমরা তো তেমন কিছু দিইনি। আর ওনার শরীরে যে ব্লাডটা রয়েছে, ওনার হেলথ কন্ডিশন দেখে তো মনে হচ্ছে যে বিষের প্রভাবটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপর সিস্টারকে বলে যে ওনার টক্সিক লেভেলটা ব্লাডের মধ্যে কতটা আছে সেটা একটু ব্লাড টেস্টটা করে দেখে নিও কেমন। কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারছি না, এটা কি করে সম্ভব। আর উনি কি কোনো মেডিকেশন দিয়ে যাচ্ছে তা তো মনে হচ্ছে, কিন্তু এটা আমরা তো কিছু করিনি, আমরা তো শুধু ওনাকে লাইফ সাপোর্ট দিয়ে রেখেছিলাম আর 24 ঘন্টা পরেই যা হওয়ার হয়ে যেত। কিন্তু এটা তো অনেক আশ্চর্যজনক বিষয়, এটা কি করে সম্ভব, ইটস আ মিরাক্কেল। এরপর ডাক্তারবাবু জানান যে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন, আর ওনার জ্ঞান যেহেতু ফিরে গেছে আমরা ওনাকে নর্মাল ওয়ার্ডে শিফট করে দিচ্ছি। এরপর ছোটকা এই কথাটা শুনে বলে যে আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি। এরপর পিসিয়াকে ফোন করে। এরপর পিসিয়া ভয় পেয়ে যায়, বলে যে মা আনন্দী, কোনো খারাপ খবর নয় তো? তখন পিসিয়া যখন কলটা রিসিভ করে তখন ছোটকা বলে যে সর্দি, অগ্নি কিন্তু সুস্থ হয়ে গেছে, ওর জ্ঞান ফিরেছে রে, ও ভালো হয়ে গেছে। তখন পিসিয়া বলে তুই সত্যি বলছিস তো? এরপর মা আনন্দীকে বলে যে মা আনন্দী, তুমি আমার ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছো, আমার কোলে আবার ফিরিয়ে দিয়েছো, জয় মা আনন্দী। এদিকে কথা এটাই ভাবতে লাগে যে মা আনন্দী, তুমি আমার সিঁথির সিঁদুর অক্ষত রাখতে পেরেছো। এরপর এভিকে নর্মাল ওয়ার্ডে শিফট করা হয়। এরপর এভির সঙ্গে কথা বলতে চায়, তখন এভিকে ছুঁয়ে পাচক মশাই বলে। এরপর পাচক মশাই বলে যে পাচক মশাই, এই তো আমি আপনার কথা আপনাকে ছেড়ে কোথাও যায়নি। এরপর এভি কথার দিকে তাকায়, বলে যে আমি জানতাম, আই নিউ ইট, এটা তুই ছিলি এটা, আর আমি জানি আমার কথা আমাকে কখনো ছেড়ে যেতে পারে না, কিন্তু তুই এটা কেন করলি? আমি তোকে বারবার বলেছি যে তোকে কথা বলে সন্দেহ করেছি, তুই আমাকে সত্যিটা বললি না। এরপর অগ্নি তার মুখটা ফিরিয়ে নেয়। এরপর কথা বলেছে, পাচক মশাই, আমি আপনাকে সবটা জানাতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি সেটা জানাতে পারিনি, কিন্তু আমি আপনাকে সবটা বলবো। এরপর এগবি বলে, তুই আমাকে দেখেছিস, তুই আমাকে কষ্ট পেতে দেখেছিস, তাও তুই আমার এত কাছে হয়েও তুই আমার কাছে আসতে পারলি না, আমার কাছ থেকে দূরে সরেই রয়েছিলিস কেন? কথা তুই আমাকে সত্যিটা বলতে পারিসনি নাকি তুই বলতে চাসনি? আগামী পর্বে দেখা যায় অগ্নি কথাকে বলে, আমি বেঁচে গেছে বলে তুই আমাকে সত্যিটা বলছিস, আর যদি মরে যেতাম তাহলে তুই বলতিস না। এরপর কথা অগ্নির মুখে হাত দিয়ে বলে, পাচক মশাই, এরকম কথা বলবেন না, আমি থাকতে আপনার কখনো কিছু হতে পারে না, আর এই কথা আপনাকে কোনোদিনও ছেড়ে যায়নি আর না ছেড়ে যাবে, কথা আপনার সাথে সবসময় রয়েছে, আপনার কথা আপনার কাছে ফিরে এসেছে পাচক মশাই। আর এই কথাগুলো যখন বলছিল তখন বাড়ির সবাই সেই দরজাতেই দাঁড়িয়েছিল।